যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন, আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো পড়ে যাচ্ছিলাম ভাই। বলছে উন্নয়নের জোয়ার, উন্নয়নের এমন জোয়ার উঠেছে, আমি পড়ে যাচ্ছিলাম, আমার সিকিউরিটির হাত ধরে নিয়েছিলাম, এই হাত ধরে নিয়ে আমি পড়ে যেতাম। ভয় পাচ্ছে কেন আইএসএফ কে বুঝতে পারছেন না? আইএসএফ এর মাথায় তো আর মমতা ব্যানার্জি বসে নাই। ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলে ভোট নিয়ে চাকরি চাইতে গেলে পুলিশকে লেলিয়ে দিয়ে কামড় দিয়ে আসছে। আইএসএফ এর মাথায় আব্বাস সিদ্দিকী বসে আছে, জবান যেটা দেবে সেটাই করবে, এটা মাথায় রাখবেন। দুটো বিস্তর তফাৎ, অনেকে অনেক কিছু বলবে, এটা মাথায় রাখবেন আপনারা। আইএসএফ এর মাথায় মমতা ব্যানার্জি বসে নেই, আব্বাস সিদ্দিকী বসে আছে। প্রয়োজনে নিজের জীবনকে দিয়ে দেবে, কিন্তু যে কমিটমেন্ট করবে তার বাইরে যাবে না। তিনি দল প্রতিষ্ঠা করে আমাদের হাতে ছেড়েছেন। আমার মতো বাচ্চা ছেলে, 29 বছর 30 বছরের মধ্যে বাচ্চা ছেলে তুই পাল্লা বিধানসভার মধ্যে গিয়ে তাবর তাবর নেতা, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে মমতা ব্যানার্জি, একদিকে পার্থ চ্যাটার্জি, একদিকে ওই অমুক নেতা, তাদেরকে যদি ঘোল খাইয়ে দিতে পারে আইএসএফ এর সংযুক্ত মোর্চার একজন, যদি আর এত শিক্ষিত মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই, তাহলে কি করবে বুঝতে পেরেছেন? বিধানসভা টিভি নাই তো, সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না আমি কি করি, যে ঘুমাই না, চোরেদের কাছ থেকে হিসাব নিই, ভাঙড়বাসীর হয়ে সওয়াল করি, রাজ্যবাসীর হয়ে কথা বলি, তাহলে দেখতে পাবেন। আমি তো বারবার বলি মমতা ব্যানার্জিকে বলুন, তৃণমূলী বন্ধুরা বিধানসভা টিভি চালু করে দিতে, অন্তত নওশাদ সিদ্দিকী কি বলছে আপনারা দেখবেন, অন্যদের বাদ দেবেন। যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন, আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো পড়ে যাচ্ছিলাম ভাই। বলছে উন্নয়নের জোয়ার, উন্নয়নের এমন জোয়ার উঠেছে, আমি পড়ে যাচ্ছিলাম, আমার সিকিউরিটির হাত ধরে নিয়েছিলাম, এই হাত ধরে নিয়ে আমি পড়ে যেতাম। এটা উন্নয়নের জোয়ার, টাকা লুট হচ্ছে। আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন, জুন মাসের 1 তারিখে আমাদেরকে সুযোগ দেবেন, আমাদের প্রার্থীকে পার্লামেন্টে পাঠাবেন। রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক গড় আয় যাতে বাড়ে, পার্লামেন্টে যে আওয়াজ দেবে, এবং সাথে সাথে ওখানেও একার লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডি এসে তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে, সেখানেও আওয়াজ তুলবে। এবং আপনাদের জানিয়ে রাখি, কোনদিন না কোনদিন তো আপনারা আশা করছি আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বের। আপনাদের বলে রাখি, ইনকোয়ারি হবে, কমিশন গঠন হবে, এই টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে। এই উন্নয়নের জন্য, এই রাস্তার জন্য যে টাকা এসেছে, যারা লুট করেছেন, বড় বাড়ি বানিয়েছে, গাড়ি কিনেছে, বিভিন্ন জায়গায় জমি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, একটা দিন আসবে টোটাল তদন্ত করা হবে। সেই তদন্ত করে অনৈতিকভাবে যারা এই উন্নয়নের টাকা যারা লুটেছে, সেইগুলোকে কি করা হবে? বাজেয়াপ্ত করা হবে। বাজেয়াপ্ত করে কি করবো? বাড়ি আছে, সেই বাড়িতে আমি থাকবো না, কি মোটেও নয়, সেই বাড়িটা নিলামে তুলে দেবো। 10 টাকা লরি কিনেছে, নিলামে তুলবো, জমি কিনেছে নিলামে তুলবো, ফ্ল্যাট কিনেছে নিলামে তুলবো, সেটা নিলামে তুলে বিক্রি করে ওই টাকাটা কোষাগারে দিয়ে আবার জনগণের জন্য আবার ব্যয় যাতে হয়, জনগণের স্বার্থে খরচে তার ব্যবস্থা করব। ভয় পাচ্ছে কেন আইএসএফ কে বুঝতে পারছেন না? আইএসএফ এর মাথায় তো আর মমতা ব্যানার্জি বসে নাই। ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলে ভোট নিয়ে চাকরি চাইতে গেলে পুলিশকে লেলিয়ে দিয়ে কামড় দিয়ে আসছে। আইএসএফ এর মাথায় আব্বাস সিদ্দিকী বসে আছে, জবান যেটা দেবে সেটাই করবে, এটা মাথায় রাখবেন। দুটো বিস্তর তফাৎ, অনেকে অনেক কিছু বলবে, এটা মাথায় রাখবেন আপনারা। আইএসএফ এর মাথায় মমতা ব্যানার্জি বসে নেই, আব্বাস সিদ্দিকী বসে আছে। প্রয়োজনে নিজের জীবনকে দিয়ে দেবে, কিন্তু যে কমিটমেন্ট করবে তার বাইরে যাবে না। তিনি দল প্রতিষ্ঠা করে আমাদের হাতে ছেড়েছেন, মেঘনাথ বাবুদের হাতে ছেড়েছেন, প্রশান্ত বাবুদের হাতে ছেড়েছেন। যেখানে অন্যায় হচ্ছে তিনি চান মেঘনাথ বাবু, নওশাদ সিদ্দিকী, মালেক ভাই, প্রশান্ত দা, এই সাইফুদ্দিন মাস্টার, শহীদুল মাস্টাররা এগিয়ে যাক, অন্যায়ের প্রতিবাদ করুক, ইনারা লিডার হয়ে উঠুক, বঞ্চিত মানুষের হয়ে কথা বলুক। আমরা কেন বারবার আপনাদের বলছি, মেঘনাথ বাবু একটা খুব ভালো কথা বলেছেন, যে বঞ্চিত মানুষের কথা অনেক বলেছেন। আপনাদের একটা জেনে রাখতে হবে, এটা এসসি সিট, অর্থাৎ দলিত ভাই এখান থেকে জিতে পার্লামেন্টে যাবে। বিজেপিও দলিত ভাইকে দাঁড় করাচ্ছে, তৃণমূলও দলিত ভাইকে দাঁড় করিয়েছে, আইএসএফও দলিত ভাইকে দাঁড় করিয়েছে। আমি আপনাদেরকে বলে রাখি, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিজেপি বা তৃণমূল যদি যেতে পার্লামেন্টে গিয়ে সে দলিতদের হয়ে কথা বলবে না, বলার ক্ষমতাটুকু দেয় না। কারণ আমি তো একটা আইনসভার মধ্যে আছি,
পশ্চিমবাংলার আইনসভাতে আদিবাসী সমাজের 18টা বিধায়ক আছে, আর দলিত সমাজের সম্ভবত 63টা, 68 আর 16, 68টা আমরা 63 আমার মনে আসছে না আছে। কিন্তু একবারের জন্য দুঃখের বিষয়, একবারের জন্য বলতে শুনলাম না ওই 68 বা 63টা দলিত বিধায়ককে, সে যেই পার্টির হোক না, বিজেপি আর তৃণমূলের, যে কেন দলিত কোটাতে নন দলিতরা চাকরি পাচ্ছে, এতটুকু কথা বলতে শুনলাম না। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংযুক্ত মোর্চার সাথে লড়াই করে একটাই পাল বিধানসভার মধ্যে গিয়েছে, কেন আদিবাসী কোটাতে, কেন দলিত কোটাতে নন আদিবাসী নন এসসিরা চাকরি পাচ্ছে, এই আওয়াজ তুলছি, প্রশ্ন করছি। যে মন্ত্রী আছে সে কাছুমাছু করছে, উত্তর দিতে পারছে না। তো আমরা যদি পার্লামেন্টে আমাদের মেঘনাথ মাস্টারকে পাঠাই, পার্লামেন্টেও তো কে কাঁপাবে, কারণ দেখে নিয়েছে 294 এর মধ্যে ও একটা ফজকে ছেলে, বাচ্চা ছেলে গিয়েছে, তা যদি যে এত লঙ্কা ঘন্ট ঘটিয়ে দিতে পারে, যদি মেঘনাথ মাস্টার একজন শিক্ষক মশাই পার্লামেন্টে, দেশের পার্লামেন্টে যদি আমরা পাঠাই, তাহলে কি করবে? অনেক বেশি জ্ঞান সম্পন্ন তো আমার থেকে। 70 বছর বয়স, 60 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে পড়িয়েছেন, এখনো নিয়মিত পড়াচ্ছেন, আমরাও জ্ঞান নিচ্ছি। কিন্তু আমার মতো বাচ্চা ছেলে, 29 বছর 30 বছরের মধ্যে বাচ্চা ছেলে দিয়ে পাল্লা বিধানসভার মধ্যে গিয়ে তাবর নেতা, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে মমতা ব্যানার্জি, একদিকে পার্থ চ্যাটার্জি, একদিকে ওই অমুক অনেকা, তাদেরকে যদি ঘোল খাইয়ে দিতে পারে আইএসএফ এর সংযুক্ত মোর্চার একজন, যদি আর এত শিক্ষিত মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই, তাহলে কি করবে বুঝতে পেরেছেন? বিধানসভা টিভি নাই তো, সেই জন্য তো আমি দেখাতে পারছি না আমি কি করি, যে ঘুমাই না, চোরেদের কাছ থেকে হিসাব নিই, ভাঙড়বাসীর হয়ে সওয়াল করি, রাজ্যবাসীর হয়ে কথা বলি, তাহলে দেখতে পাবেন। আমি তো বারবার বলি মমতা ব্যানার্জিকে বলুন, তৃণমূলী বন্ধুরা বিধানসভা টিভি চালু করে দিতে, অন্তত নওশাদ সিদ্দিকী কি বলছে আপনারা দেখবেন, অন্যদের বাদ দেবেন। কিন্তু লোকসভা টিভি আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। ইনি কেন বললেন? ইনাকে যে কারণে পার্লামেন্টে না পাঠাবো, সেই কারণ, সেই দায়িত্ব না পালন করলে আমরা কি করব? বহিষ্কার করবো। ইনি দায়িত্ব নিয়ে কেন বললেন? আমাদের তো ইনার প্রতি কনফিডেন্স আছে, যে কারণে পাঠাবো। ইনি না বললো পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টে গিয়ে কে কি করছেন, পার্লামেন্টে গিয়ে কে কি করছেন সেটা আমাদের মেঘনাথ বাবু কি বলছেন, না ওখানে গিয়ে মোদিজি বা রাহুলজির কাছে গা ঘেঁষছেন, সবটাই কিন্তু টিভিতে আমরা দেখতে পাবো। না প্রতিমা দিদির মতো চুপ করে গিয়ে মুখে এক প্রকার স্যালো টেপ লাগিয়ে দিয়ে বসে আছেন, সেটাও আমরা দেখতে পাবো। এখানকার যিনি বিদায়ী বিধায়ক, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যিনি বিদায়ী বিধায়ক তাকে সম্মান জানিয়ে বলছি, আপনার লাস্ট 5 বছরে আপনি কি পারফরমেন্স করেছেন, এই জয়নগর এলাকার বাসীর জন্য কি দাবি করেছেন, সেই টিভিতে তো প্রুফটা আছে, আপনি মার্কেটে ছেড়ে দেন। সিএ এর সময় আপনার কি বক্তব্য ছিল, আপনি মার্কেটে ছেড়ে দেন, দেখবেন ছাড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি তো, আর আমি এটাও চ্যালেঞ্জ করছি, বিধানসভায় যে প্রসিডিংস আছে স্পিকার স্যারকে বলে পাবলিক করে দিন, এই 2.5 বছরে নওশাদ সিদ্দিকী জয়নগর থেকে শুরু করে, ভাঙড় থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত রাজ্যবাসী হয়ে কি কথা বলেছেন সেটা পাবলিক ডোমেইনে দিয়ে দিতে বলুন, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। ওরা চায় না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইনসভার মধ্যে যাক, কারণ আমাদের পেছনে কাউকে টিউনিং করা থাকে নাই, যে ওইটা আজকে তুমি আদিবাসীদের কথা বলতে পারবে না, তুমি দলিতদের কথা বলতে পারবে না, তুমি মুসলিমদের কথা বলতে পারবে না, এই টিউনিং আমাদের নাই। বরঞ্চ আমাদের বলা আছে পিছিয়ে বর্গের মানুষের কথা বলুন, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, মুসলিম হতে পারে, উচ্চ বর্ণের মানুষও যদি বঞ্চিত হয় তার হয়ে গলা ফাটা, এটা আইএসএফ নীতির মধ্যে পড়ছে। ওই জন্য ভয় পাচ্ছে, আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। তবে আপনাদের হাতে আপনাদের ভাগ্য, আপনাদের হাতে আপনাদের ভাগ্য। এ ভাই আপনি দাঁড়িয়ে স্টেজে দাঁড়িয়ে কেন? আচ্ছা একটা বিষয় আপনাদের বাড়ি থেকে ফিরে আসি, আপনাদের